ওয়াকআউটের পর ফের ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি সংস্কারের অগ্রগতি না থাকার অভিযোগ ফখরুলের। ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ চান নাহিদ। ঐকমত্য না হলে জুলাই সনদে সই না করার ঘোষণা। আবু সাঈদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি। পলাতক ৮ জনের পক্ষে আইনজীবী নিয়োগ। টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। শিরোনামে শুনছিলেন যে ওয়াকআউটের পর আবারও ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে সকালে শুরু হয় সংলাপ। তবে আলোচনায় অংশ না নেয়ার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দাবি করেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করলে এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি হবে। জানান, বিএনপি মনে করে জনগণের কাছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা থাকবে, কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটি না করে শক্ত আইন করা জরুরি। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ 2-1টি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা যাচ্ছি তার কাছে। প্রিন্স, আলোচিত বৈঠক, ওয়াকআউটের পর বিএনপির আবারও যোগদান, এই মুহূর্তে সেখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? 20তম দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে। আজকে মূলত 2টি বিষয় এজেন্ডাভুক্ত রয়েছে। এর মধ্যে একটি রয়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব, আরেকটি বিষয় হলো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগ বিষয়টি। তো আলোচনার শুরুতেই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন জাতীয় ঐকমত্য কমিশন। তো সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন না, তারা বক্তব্য দেবেন না এবং তারা এই বৈঠক থেকে ওয়াকআউট করেন। তো সেই ক্ষেত্রে ওয়াকআউট করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি নিয়মিত এই আলোচনায় অংশ নেন, সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে কোনো নিয়োগ কমিটি থাকলে তাহলে সরকার পরিচালনায় সেখানে ভারসাম্য নষ্ট হতে পারে, বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে, বরং একটি আইনের মাধ্যমে এইসব পদে নিয়োগ করা যেতে পারে বলে বিএনপির বক্তব্য রয়েছে। তো সেই ক্ষেত্রে 35 মিনিট ওয়াকআউট করার পরে বিএনপি আবারও এই আলোচনায় অংশ নিয়েছে। এখনও মূলত সেই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তো কিছুক্ষণ আগে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন যে কোনো দলকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া উচিত এবং রাষ্ট্রে যেটি ভালো হবে সেটিতে সবার ঐক্যমত হওয়া উচিত বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। তো আলোচনা এখনও চলছে এই বিষয়টি নিয়ে। আলোচনার শেষে হয়তো আমরা জানতে পারবো যে এই বিষয়টি নিয়ে আদৌ কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হলো কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে জাতীয় সনদের যে খসড়া, আংশিক খসড়া, সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা রয়েছে। তো সকালেই আমরা এই কমিশনের সমন্বয়ক মনির হায়দারের সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে এখনও তারা খসড়া চূড়ান্ত করতে পারেনি। তো সেই ক্ষেত্রে দুপুরে বিরতিতে জাতীয় ঐকমত্য কমিশন আবারও বসে তারা এই খসড়াটি চূড়ান্ত করার চেষ্টা করবেন। তবে আজকে সব রাজনৈতিক দলগুলোর কাছে সে খসড়া পাঠানো হবে। আরেকটি বিষয় যে এই জুলাই শেষ হতে আর মাত্র 3 দিন রয়েছে, এই 31শে জুলাইয়ের মধ্যে আলোচনা এবং জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব হবে কিনা। তো সেই ক্ষেত্রে মনির হায়দার বলেছেন যে তারা চেষ্টা করছেন যাতে 31শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা যায় এবং রাজনৈতিক দলগুলো যাতে সেই সনদে স্বাক্ষর করেন। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত মোট 20টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে 12টি বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, 8টি বিষয়ে আলোচনা হলেও কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ফারুক। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করলেও সরকারের অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, আগের অবস্থানে ফিরে যাচ্ছে দেশ। অভিযোগ করেন, 1 বছরেও হত্যাকারীদের গ্রেপ্তার ও শেখ হাসিনার বিচার দৃশ্যমান হয়নি। বলেন, চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে, অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা চাঁদাবাজি করে ধরা পড়েছে। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ চায় এনসিপি। ঐক্যমত না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন, নির্বাচন কমিশন, পুলিশ সহ কেউই নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকালে জামালপুরে জুলাই পদযাত্রার আগে সব বলেন তিনি। এর আগে জেলার ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য আহতদের সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম সহ দলীয় সবাই। এরপর শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি মোড়ে পথসভা করার কথা রয়েছে। এনসিপির কর্মসূচি ঘিরে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উচ্চকক্ষ যেটি প্রথম থেকে আলোচনা ছিল, বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। দর্শক, এই মুহূর্তে জামালপুরে জুলাই পদযাত্রায় কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাগরিক পার্টি মানুষের কথা বলছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির অগ্নিকন্যা সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে সময়ের স্বল্পতার কারণে সবাই কথা বলতে পারেনি, কিন্তু আমরা জানি জামালপুরবাসী আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং এই জামালপুরের মাটি থেকে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে আহ্বান, যে বার্তা দিয়ে গেলাম, আপনারা এই বাংলাদেশকে গড়ে তুলবেন। আপনারা জামালপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন, কারণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব। এবং যে সকল অনুপ্রবেশকারীরা জাতীয় নাগরিক পার্টির আশেপাশে ঘোরাঘুরি করছেন তাদেরকে বিতাড়িত করবেন। আপনারা সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবেন। আজকে জামালপুরের এই পদযাত্রা সফলভাবে সম্পন্ন করার জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ এবং শ্রমিক উইং এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যারা আমাদের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধীতে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই জামালপুরের স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা, আমাদের নারীরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাদেরকে জানাই লাল সালাম। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমরা স্লোগানের মাধ্যমে আজকের পথসভা সম্পন্ন করতে চাই। স্লোগান হবে, ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, ইনকিলাব মুজিববাদ। জামালপুরে কোনো পার্টি আছে? গণ অভ্যুত্থানে কোনো পার্টি আছে? সবাই একসাথে বলতে হবে কোনো পার্টি আছে? হাতে তালি দিয়ে বলতে হবে কোনো পার্টি আছে? জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, নির্বাচনের সময় ও পিআর পদ্ধতি সহ কয়েকটি বিষয়ে হয় আলোচনা। এ সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা ও আন্তঃবাণিজ্য বাড়ানোর উপর জোর দেন জামায়াত আমির ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। আমাদের এই রপ্তানির শুল্ক অর্থাৎ ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি
আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। রংপুরে আবু সাইদ হত্যায় চলছে অভিযোগ গঠনের শুনানি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ শুনানি হচ্ছে। এর আগে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 আসামিকে। বিতর্কের মুখে শেখ হাসিনার রাষ্ট্র নিয়োজিত আইনজীবী থেকে বাদ পড়া আমিনুল গনি টিটু আইনি লড়াই করছেন বেরোবের সাবেক প্রক্টরের পক্ষে। এদিকে সাভারে 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7 আগস্ট দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন পলাতক 8 জনের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাহিন আলম সহ 3 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত 1:45টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ত। তার শরীরের 40% পুড়ে গিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই ঘটনায় মোট প্রাণহানি দাঁড়ালো 34। এদিকে এই মর্মান্তিক ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনও। তার খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। গতরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান অজ্ঞাত পরিচয় নারী। তাৎক্ষণিক তাকে উদ্ধারে এগিয়ে আসেন আশপাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালায় ফায়ার সার্ভিস, কিন্তু এখনও তার সন্ধান পাওয়া যায়নি। ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। আমরা যাচ্ছি তার কাছে। ইবেন, আবারও বৃষ্টি, আবারও জলাবদ্ধতা, নগরবাসীর এই অবস্থা থেকে পরিত্রাণ কবে আসলে চট্টগ্রামের? ফারুক, এটির আসলে পরিত্রাণ কবে সেটি একেবারে সৃষ্টিকর্তা ছাড়া আসলে আর কারোরই আসলে বলার এই মুহূর্তে সুযোগ নেই। তবে আজকেও সকালবেলায় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বের হয়েছিলেন। তিনি বিভিন্ন যে নালা নর্দমাগুলো আছে তিনি সরেজমিনে সেগুলো পরিদর্শন করেছেন এবং তিনিও আসলে কিছুটা আক্ষেপ নিয়ে বলেছেন। তবে তিনি কিছুটা আশাও দেখিয়েছেন। তিনি বলেছেন গত বছরের তুলনায় অন্তত 50% কিন্তু আসলে জলাবদ্ধতা কমেছে। আসলে বাস্তব চিত্র তেমনটি আমরা নিজেরাও দেখছি। আসলে গত বছর এই পরিমাণ বৃষ্টি হলে কিন্তু সারাদিনই নগরবাসীকে জলাবদ্ধতায় ডুবে থাকতে হতো। সে জায়গায় এবার কিন্তু আমরা দেখছি বৃষ্টি কিছুটা কমলে পানির সাথে সাথে নেমে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা এই জায়গাটি যেখানে দেখছেন এটি চৌমোহনী এলাকা। এখানেও কিন্তু সকালবেলায় যখন ভারী বৃষ্টিপাত হয়েছিল তখন হাঁটুর থেকেও বেশি পরিমাণ পানি ছিল, তবে সেটি এখন নেমে গেছে। অন্যান্য যে জায়গাগুলোতে পানি উঠেছিল সেগুলো কিন্তু অনেকটাই নেমে গেছে। তবে জোয়ারের সময় আসলে কিছুটা ভোগান্তি বাড়ে, যেহেতু পানি নামার সুযোগ থাকে না। আর সেই দৃষ্টিতে যে নালা নর্দমাগুলো আছে সেখানে যেভাবে ময়লা আবর্জনা ফেলা হয় সেটি আসলে বারবার পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। তারপরও আবার একইভাবে আসলে ময়লা আবর্জনা জমে গিয়ে কিন্তু সেগুলো যখনই ভরাট হয়ে যায় তখনই কিন্তু আসলে এই যে পানি যখন নামতে পারে না তখনই আসলে জলাবদ্ধতা যে ভয়াবহ রূপ সেটি ধারণ করে। এমনিতে যেহেতু সমুদ্র উপকূলীয় এলাকা, জোয়ারের পানি, তার মধ্যে যখন বৃষ্টি পানি নামতে পারে না তখনই কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেটি একেবারে চরমে পৌঁছে, যেটি আসলে আজকে সকালবেলায় হয়েছিল। পরীক্ষার্থী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থী জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু আসলে রাস্তায় দুর্ভোগ পার হয়ে কিন্তু তাদের কর্মস্থল যেটি সেটিতে যেতে হয়েছে। আর এটি মুক্তির যে বিষয়, জলাবদ্ধতা প্রকল্প যেটি আসলে প্রকল্প চলছে, সেখানে যে বৃষ্টির উপরে খাল রয়েছে সেই খালগুলোর কাজ চলছে। চট্টগ্রাম সিটি উন্নয়ন কর্তৃপক্ষ সেই খালগুলোর কাজ করছে। সেগুলো আসলে গেল কয়েক বছর ধরে এই কাজ চলছে। তবে আরও কয়েক বছর আসলে এই খালগুলোর কাজ চলে জলাবদ্ধতা প্রকল্পে সেটি আসলে বলার আর এখন পর্যন্ত আসলে সেই নির্দিষ্ট সুযোগ নেই। ফারুক, ইবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, ঘটছে খুনের ঘটনাও। গেল 6 মাসে ঢাকাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত 121 জন। এসবের কারণ হিসেবে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়াকে দুষছেন অনেকে।
আর বিশ্লেষকদের মতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে একটি পক্ষ যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। শনিবার রাত ৮টার দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে যায় ৫ যুবক। তাদের ধরা হয় হাতে নাতে। তদন্ত শুরুর পর দেখা যায় চাঁদাবাজদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাম রিয়াদ। তারা ১৭ জুলাইও সে বাসা থেকে চাঁদা নেয়। কথা ছিল কয়েক কিস্তিতে টাকা নেবে তারা, কিন্তু দ্বিতীয় কিস্তি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এমন নানা প্রভাব ও অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজের ঘটনা। গেল মাসে শুধু ডিএমপিতেই চাঁদাবাজের ঘটনায় মামলা হয়েছে ৫৯টি, যা উদ্বিগ্ন করছে রাজধানীবাসীকে। কোনো তোয়াক্কা নাই, পুলিশ প্রশাসন তারা কোনো এর গুরুক্ষণ নেয় না, তারা তাদের ভাবে চলতেছে, কিন্তু এই জন্য ছিনতাইগুলো বাড়তেছে, রাহাজারি বাড়তেছে। আসলে আমরা নিজেরাও আতঙ্কিত, যেখানে দল বলেন বা এই সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতেছে, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমরা এর থেকে পরিত্রাণ চাই। শুধু কি চাঁদাবাজি, সাম্প্রতিক খুনের ঘটনাগুলো আতঙ্কের জন্ম দিয়েছে জনমনে। তথ্য বলছে গত ৬ মাসে রাজধানীতে খুনের ঘটনা হয়েছে অন্তত ১২১টি। অভিযোগ আছে এমন খুন ও চাঁদাবাজিতে বিভিন্ন থানা থেকে লুঠোয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে। লুঠোয়া অন্তত ১৮৯৮টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ১২৩৮টি। এখনও বেহাত ৬৬০টি বিভিন্ন ধরনের অস্ত্র। গোলাবারুদের তথ্যটাও চমকে দেওয়ার মতো। দেখুন, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণ কৌশল সেটা অনেকটা কার্যকর রয়েছে বলেই অপরাধ এখন স্থিতিশীল রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আশা করি সামনের দিনগুলোতে এর পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশব্যাপী খুন, চাঁদাবাজি আর ছিনতাইয়ের বৃদ্ধি ভাবাচ্ছে অপরাধ বিশ্লেষকদেরও। এসব ঘটনা নির্বাচন পেছানোর ইন্ধন হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, নানা কেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে যদি অস্থিরতা থাকে এবং সেই অস্থিরতা যদি নাগরিকদের মনে বা ভোটারদের মনে কোনো না কোনোভাবে শঙ্কা বা আতঙ্ক কাজ করে, তখন এই অপরাধ বাস্তবতা বা পরিস্থিতি কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং সেটি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্ন, নানা ধরনের প্রসঙ্গ সে তৈরি করবে। দ্রুত পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।